আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা একদম শেষ পয়েন্টে আমরা ডিসকাস করেছিলাম ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল পড়ার সময়তে আমি একটা কথা বলেছিলাম যে এটা হচ্ছে মোটরের প্রিন্সিপাল, যেখানে কারেন্ট আমার কাছে দেওয়া থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান আমার নোন থাকবে, আমার থাম্ব এক্ষেত্রে আননোন, যেটা ডিটারমিন করবে কোন ডাইরেকশানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে ফোর্স অ্যাক্ট করছে। এবার অলরেডি আমরা লাস্ট ক্লাসে এটাও দেখেছি যে আমরা যদি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি, then due to the flow of current through that conductor a magnetic force will act on that current carrying conductor, এবং তার এক্সপ্রেশনও আমরা ক্যালকুলেট করেছিলাম। এই ফোর্সের ডাইরেকশন ক্যান বি ডিটারমিন্ড বাই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এবারে আজকে আমরা একটা টপিক পড়ব যার নাম হচ্ছে, মানে যেটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে সেটা হচ্ছে, যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েলকে ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড প্লেস করি, যেখানে কারেন্ট ফ্লো করছে থ্রু দ্যাট রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েল, দেন এ টর্ক উইল অ্যাক্ট অন দ্যাট কারেন্ট ক্যারিং কয়েল। তোরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের টর্কের প্রবলেম করেছিস, অনেক প্রবলেম করেছিস। টর্ক এবং কাপল, এই দুটো কথা অলরেডি তোরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তোরা ইউজ টু। আমি জাস্ট শর্ট করে একবার বলে দিচ্ছি কাপল কি। কাপল হচ্ছে একটা ফোর্স সিস্টেম, যে ফোর্স সিস্টেমে দেয়ার আর টু ফোর্সেস হুইচ আর ইকুয়াল ইন ম্যাগনিটিউডস বাট অপোজিটলি ডাইরেক্টেড। দুটো ফোর্স থাকবে যাদের ম্যাগনিটিউড সেম, বাট দে আর অপোজিটলি ডাইরেক্টেড, বাট নট অ্যালং দ্য সেম লাইন। সেম লাইন দিয়ে এরা অপোজিটলি কখনো ডাইরেক্টেড থাকবে না, এরা ডাইরেক্টেড থাকবে অপোজিট টু ইচ আদার অ্যালং টু প্যারালাল লাইন্স। দুটো প্যারালাল লাইন দিয়ে এই দুটো ফোর্স অপোজিটলি ডাইরেক্টেড যদি থাকে, দেন দ্যাট ফোর্স সিস্টেম ইজ নোন অ্যাজ কাপল। কাপল যখনই কোনো অবজেক্টের উপর অ্যাক্ট করে, সঙ্গে সঙ্গে অবজেক্টের মধ্যে একটা রোটেশনাল এফেক্ট প্রডিউসড হয়। তো সিমিলারলি সেই রোটেশনাল এফেক্টটা কিভাবে হয়? ফোর্সের রোটেশনাল এফেক্টের নেম হচ্ছে টর্ক। সো এ কাপল অ্যাক্টিং অন এনি অবজেক্ট ক্যান প্রডিউস এ টর্ক। তাহলে আমরা এখানে এই যে হেডিংটা দিয়েছি, টর্ক অন এ রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েল ইনসাইড এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইন দিস কেস দেয়ার উইল বি এ রেক্ট্যাঙ্গুলার কয়েল, এ সার্টেন অ্যামাউন্ট অফ কারেন্ট উইল ফ্লো থ্রু দ্যাট কয়েল, that coil will be suspended inside the uniform magnetic field. সাসপেন্ড করা থাকবে মানে ঝোলানো থাকবে, সেটা ফ্রিলি যাতে রোটেট করতে পারে। এবং এই কন্ডিশনে যখন কারেন্টটা ফ্লো করবে, আমরা দেখব এই কয়েলের উপরে একটা কাপল অ্যাক্ট করছে, যে কাপল একটা টর্ককে প্রডিউস করে। এর একটা ডিটেল ক্যালকুলেশন আছে, আমাদের ডিটেল ক্যালকুলেশনের এখানে স্কোপ নেই সিলেবাসে, তাই জন্য আমরা মেন এক্সপ্রেশনটা দেখব, কোন কন্ডিশনে টর্ক ম্যাক্সিমাম হবে, কোন কন্ডিশনে টর্ক মিনিমাম হবে, সেটাকেও আমরা ডিসকাস করব। সবাই ভালো করে এই ডায়াগ্রামটা ফলো কর। এই ডায়াগ্রামের মধ্যেই PQRS, দিস ইজ আওয়ার রেক্ট্যাঙ্গুলার কারেন্ট ক্যারিং কয়েল, যে কয়েলের লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, উইডথ বা ব্রেডথ হচ্ছে ডাব্লু। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের যদি লেন্থ আর ব্রেডথ আমাদের কাছে প্রোভাইডেড থাকে, বা লেন্থ আর উইডথ প্রোভাইডেড থাকে, তাহলে এরিয়া অফ দ্যাট কয়েল বা এরিয়া অফ দ্যাট রেক্ট্যাঙ্গেল আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেডথ। তাহলে আমার এখানে লেন্থ অফ দ্য কয়েল ইজ ক্যাপিটাল এল, ব্রেডথ ইজ স্মল ডাব্লু। তাহলে দেখ এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কয়েল, যদি এই পার্টটাকে আমি মার্ক করি, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু এল ইন্টু ডাব্লু। এটা হচ্ছে এরিয়া অফ দ্যাট কয়েল, যে এরিয়াটা আমরা অবজার্ভ করছি, ফেসটা। এবারে এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সাসপেন্ডেড রয়েছে, হোয়ার দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ইউনিফর্ম। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে যে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন
ইজ এভরিহোয়ার সেম। যে কোনো পয়েন্টে যে রিজিয়ানে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট করছে, উইদিন দ্যাট রিজিয়ান দ্য ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ সেম এভরিহোয়ার। সেরকম একটা ম্যাগনেটিক ফিল্ড দেখ হরাইজেন্টালি ড্র করা হয়েছে। এই যে বিগ দুটো অ্যারো ড্র করা রয়েছে, যেখানে ক্যাপিটাল বি ভেক্টর দেওয়া রয়েছে, দিস টু অ্যারোজ আর ইন্ডিকেটিং এ হরাইজেন্টাল ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং ফ্রম লেফট টু রাইট। তাহলে বি স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পিকিউআরএস এই রেক্ট্যাঙ্গুলার কয়েলটা সাসপেন্ডেড রয়েছে। স্ট্রেংথ অফ কারেন্ট where the current is constant flowing through that coil is I। তার মানে I যে কারেন্টটা দেখানো রয়েছে ডায়াগ্রামে, দিস I ইজ এ কনস্ট্যান্ট কারেন্ট, কারেন্টের ম্যাগনিটিউড চেঞ্জ করছে না, এবং এই কারেন্টটা স্টেডিলি ফ্লো করছে এই ডিরেকশানে, মানে ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। কিভাবে ফ্লো করছে? পি টু এস, এস টু আর, আর টু কিউ, কিউ টু পি, এইভাবে একটা করে লুপকে ও কমপ্লিট করছে, একটা করে টার্নকে কমপ্লিট করছে। তাহলে আই ইজ দ্য স্টেডি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। স্টেডি কারেন্ট মানে যেখানে কারেন্টের ম্যাগনিটিউড উইথ টাইম চেঞ্জ করবে না, ইট উইল রিমেন কনস্ট্যান্ট। আর এখানে আমরা একটা সিঙ্গেল টার্ন শো করেছি, বাট ইন রিয়ালিটি লেট আস কনসিডার দেয়ার আর ক্যাপিটাল এন নাম্বার অফ টার্নস ইন দ্যাট কয়েল। এখানে একটা সিঙ্গেল কয়েলের দেখতে পাচ্ছিস ডায়াগ্রাম ড্র করা রয়েছে, এরকম এন নাম্বার অফ কয়েলস এখানে এইভাবে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। সেই ক্যাপিটাল এন এর নাম্বার 50 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে, যা খুশি হতে পারে। এইবার দেখ, এই যে পিএস সাইডটা, দিস সাইড ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে পরে আমরা এটাকে বলছি দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড নর্মাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল। এই যে পিএস যে আমরা লাইনটাকে অবজার্ভ করছি, এই লাইনটার সাথে এই বি অ্যারোর যা ইন্টারনাল অ্যাঙ্গেল, আমি যদি কয়েলের উপর একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, সেম অ্যাঙ্গেল ডিনোট করবে। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পারপেন্ডিকুলার টু দ্য কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ থিটা। তাহলে আমার এখানে ফ্যাক্টর কি কি হলো? নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল এন, স্টেডি কারেন্ট আই ফ্লোয়িং থ্রু দ্য কয়েল, area of cross section of the rectangular coil capital A, strength of the magnetic field capital B, আর angle between the magnetic field and normal to the coil theta। এই সবকটা প্যারামিটারের উপরে টর্কটা অ্যাক্ট করবে। কিভাবে টর্ক অ্যাক্ট করে? প্রত্যেকটা আর্মে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করে ফোর্স ক্যালকুলেট করা হয়। তার মানে পিএস, এসআর, আর কিউ, কিউপি, প্রত্যেকটা আর্মে ফোর্স ক্যালকুলেট করা হয় ইউজিং দ্য আইএলবি সাইন থিটা ইকুয়েশন, অ্যান্ড ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল উই ক্যান ডিটারমিন দ্য ডাইরেকশন। যখন ডাইরেকশন ক্যালকুলেট করা হয়, পিএস আর্ম আর আর কিউ আর্মের ফোর্স দুটো হয় এক্স্যাক্টলি ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অপোজিটলি ডাইরেক্টেড অ্যালং দ্য সেম লাইন। তার মানে পিএস আর আর কিউ এর এই দুটো সাইডে যে ফোর্সটা অ্যাক্ট করে এই দুটো আর্মে, সেই দুটো আর্মের ফোর্স দুটোর ম্যাগনিটিউড সেম, এরা অপোজিটলি ডাইরেক্টেড এবং এরা সেম লাইন দিয়ে অ্যাক্ট করে। সেই কারণের জন্য এইখানে দেখ, এই যে F4 আর F2 দুটো ফোর্স দেখানো হয়েছে, এই দুটো ফোর্স একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। তাহলে PQ আর PS আর কিউ, এই দুটো আর্মের কোনো কন্ট্রিবিউশন থাকে না অন দ্যাট টর্ক। কিন্তু যদি এবার আমরা ক্যালকুলেট করি ফোর্স অন দ্য আর্ম কিউপি, যেটাকে F1 দিয়ে নোট করা হয়েছে, আর ফোর্স অন দ্য আর্ম এসআর, যেটাকে F3 দিয়ে ডিনোট করা হয়েছে, দে আর এগেন ইকুয়াল ইন ম্যাগনিটিউডস, অপোজিটলি ডাইরেক্টেড, বাট নট অ্যালং দ্য সেম লাইন। F2 F4 এর মতন F1 F3 ম্যাগনিটিউডও সেম, এরা অপোজিটলি ডাইরেক্টেড, কিন্তু F2 F4 অ্যালং দ্য সেম লাইন অপোজিটলি ডাইরেক্টেড ছিল।
F1 F3 are directed in opposite direction বা opposite to each other along two parallel lines. যেই মোমেন্টে দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের অপোজিটলি ডাইরেক্টেড ফোর্স অ্যাক্ট করবে অ্যালং দ্য প্যারালাল লাইন্স, দে উইল ফর্ম এ কাপল। সো দিস F1 অ্যান্ড F3 উইল ফর্ম এ কাপল। এই যে দেখতে পাচ্ছি যেখানে একটা ক্রস করে সার্কেল করা হয়েছে, এটা কি ইন্ডিকেট করছে? দ্য ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য পেজ অ্যান্ড গোয়িং ইন টু দ্য পেজ, মানে পেজের সঙ্গে পারপেন্ডিকুলারলি পেজের ভিতরের দিকে যাচ্ছে। আর এইখানে যে সার্কেলের মধ্যে ডট দেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে ফোর্স এগেন পারপেন্ডিকুলার টু দ্য পেজ বাট ইট ইজ কামিং আউট অফ দ্য পেজ, মানে পেজের ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে F1 F3 দুটো ফোর্সই হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম। যে প্লেনে ডায়াগ্রামটা ড্র করা রয়েছে, F1 F3 বোথ আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ডায়াগ্রাম, বাট F1 ইজ গোয়িং ইন, মানে ভিতরের দিকে যাচ্ছে, F3 ইজ কামিং আউট, F3 বাইরের দিকে বেরিয়ে আসছে। এবং দে আর নট অ্যালং দ্য সেম লাইন, দে আর অ্যালং টু প্যারালাল লাইন্স। তাহলে F1 F3 কখনো ক্যান্সেল করে না ইচ আদারকে, দে অ্যাকচুয়ালি প্রডিউসেস এ কাপল। Whenever we are having a couple, a torque will act on that system. তাহলে এখানে সিস্টেম বা অবজেক্ট কি? অবজেক্ট ইজ আওয়ার রেক্ট্যাঙ্গুলার কয়েল। F1 F3 যে কাপলটা প্রডিউস করছে, দ্যাট কাপল উইল ক্রিয়েট এ টর্ক, যে টর্কটা আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেশনের পর আমরা আলটিমেটলি যে এক্সপ্রেশন পাবো, টর্ককে টাউ দিয়ে ডিনোট করা হয়, টাউ ইজ ইকুয়াল টু NIAB সাইন থিটা। এর একটা ডিটেল ক্যালকুলেশন আছে। টর্ক অফ এ কাপল তোরা ইমেকে জানিস কিভাবে ক্যালকুলেট করে। দুটো যে ফোর্স কাপল প্রডিউস করেছে, ম্যাগনিটিউড অফ ইদার অফ দ্য টু ফোর্সেস, মানে দুটো ফোর্সের যে কোনো একটা ফোর্সের ম্যাগনিটিউড আমরা নিই, আর সেটাকে মাল্টিপ্লাই করি বাই দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টু ফোর্সেস। যদি আমরা সেই লজিকটাকে এখানে অ্যাপ্লাই করি এবং ক্যালকুলেট করি ইউজিং দ্য ম্যাগনিটিউড অফ আইদার F1 অর F3 and the perpendicular distance between F1 and F3, you will get this exact expression. আমাদের এখানে ক্যালকুলেশনের ডেরিভেশনের কোনো স্কোপ নেই, তাই জন্য আমাদের যেটা কখনো আমাদের সেমিস্টারে কোয়েশ্চেন আসবে না, সেই জন্য আমরা ওই ডেরিভেশন পার্টটাকে স্কিপ করছি। আমরা মনে রাখবো টর্ক অ্যাক্টিং অন দ্য কারেন্ট ক্যারিং রেক্ট্যাঙ্গুলার কয়েল which is having n turns is given by tau is equal to number of turns in the coil multiplied by the steady current flowing through the coil multiplied by the area of the coil multiplied by capital B, that is strength of the magnetic field, multiplied by sine of angle between the perpendicular to the coil and the magnetic field. টর্কটা কিভাবে অ্যাক্ট করছে এই লজিকটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস কিভাবে কাপলটা প্রডিউস হয়ে টর্কটা কাজ করছে? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবারে আচ্ছা এবারে যদি আমরা একটা পার্টিকুলার স্ট্রাকচারকে ফলো করি, এই পার্টিকুলার স্ট্রাকচারে এল ডাব্লু কনস্ট্যান্ট, তাহলে এরিয়া কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নস কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কনস্ট্যান্ট, তার মানে NIAB অল দিস ফোর টার্মস আর কনস্ট্যান্ট। তাহলে ম্যাগনিটিউড অফ টর্ক ক্যান চেঞ্জ ইফ উই চেঞ্জ দ্য অ্যাঙ্গেল থিটা। আমরা অলরেডি দেখেছি সাইনের ভ্যালু, থিটার ভ্যালু যদি আমরা ইনক্রিজ করাই ফ্রম 0 ডিগ্রি টু 90 ডিগ্রি, দেন দ্য corresponding value of sine will increase, কারণ sin 0 ডিগ্রি is equal to 0, sin 90 ডিগ্রি is equal to 1। তাহলে পরে আমরা কি করব? আমরা ফার্স্টে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করি। হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম টর্ক অ্যাক্টিং অন দ্যাট রেক্ট্যাঙ্গুলার কয়েল?
ম্যাক্সিমাম করার জন্য কি করতে হবে, উই নিড টু মেক সাইন থিটা অলসো ম্যাক্সিমাম। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি পুট করে দে, তাহলে যদি থিটা 90 ডিগ্রি পুট করিস তাহলে দেখ সাইন থিটা হয়ে যাচ্ছে সাইন 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু +1। এবার টর্কের এক্সপ্রেশনে সাবস্টিটিউট কর, এন আই এ বি মাল্টিপ্লাইড বাই সাইন 90, সাইন 90 মিনস 1, if we multiply any value by 1 the value will remain the same, so the value of torque remains NIAB, which is the maximum torque acting on that rectangular coil. That means when the magnetic field is perpendicular to the plane of the coil, কারণ থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে perpendicular to the plane of the coil, then and only then the torque acting on that rectangular coil will be maximum. সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু NIAB, which is the maximum torque. But if we put theta is equal to 0 degree, sin 0 is equal to 0, theta is equal to 180 degree, sin 180 degree is again 0. Theta 0 degree মানে কি, the magnetic field is acting parallel to the coil. Theta is equal to 180 degree মানে কি, magnetic field is acting anti parallel to the plane of the coil. তাহলে থিটা 0 ডিগ্রি মানে আরেকবার রিপিট করছি, ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল, থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মিনস দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং অ্যান্টি প্যারালাল টু দ্য প্লেন অফ দ্য কয়েল। ইন বোথ দ্য কেসেস the value of sin theta will be equal to 0. So if we multiply any value, no matter how large it is, by 0, the ultimate result will be 0. যদি আমরা একটা ইনফাইনাইটলি লার্জ ভ্যালুকেও 0 দিয়ে মাল্টিপ্লাই করি, তার ইমিডিয়েট আউটকাম হচ্ছে 0। তাহলে যেখানে সাইন থিটা এক্সিস্ট করে না, টর্ক যেহেতু সাইন থিটা ডিপেন্ডেন্ট একটা ফ্যাক্টর, সেই কারণের জন্য টর্কও এক্সিস্ট করবে না। দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ টর্ক, দ্যাট মিনস নো টর্ক ইজ অ্যাক্টিং অন দ্যাট কারেন্ট ক্যারিং কয়েল। তাহলে টর্ক ম্যাক্সিমাম কখন হবে, when the magnetic field is perpendicular to the plane of the rectangular coil, the torque will become maximum. But when the magnetic field is either parallel to the plane of the coil or anti-parallel to the plane of the coil, the torque will become 0. That means the rectangular coil will not experience any kind of torque while the current is still flowing through the coil. কারেন্টটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করলেও, ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে কয়েলটা থাকলেও, যদি ম্যাগনেটিক ফিল্ড কয়েলের প্লেনের সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল হয়, তাহলে পরে কিন্তু কোনোভাবে ওই কারেন্ট ক্যারিং কয়েলটা কোনো টর্ককে এক্সপিরিয়েন্স করবে না। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য মিনিমাম কন্ডিশন। সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবারে একটা জিনিস দেখ, কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল। ডাইপোল, ডাইপোল মানে টু পোলস, দুটো পোল থাকবে। আমরা যদি একটা বার ম্যাগনেট নিই, এ বার ম্যাগনেট হ্যাজ এ টু পোল, একটা পোল নর্থ পোল, দ্য আদার ওয়ান ইজ সাউথ পোল। কিন্তু যখন আমরা একটা কারেন্ট ক্যারিং কয়েলকে কনসিডার করব, দ্যাট কয়েল উইল বিহেভ লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। তার মানে ওই কারেন্ট ক্যারিং কয়েলটা একটা কমপ্লিট ম্যাগনেটের মতো বিহেভ করবে। কমপ্লিট ম্যাগনেটের মতো বিহেভ করতে গেলে যেটা আমাদের লাগবে, হুইচ ইজ এ মাস্ট, ইজ দ্য টু পোলস। দুটো পোল আমার লাগবে, একটা নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল। এবার আমরা কিভাবে এই নর্থ আর সাউথ পোলটাকে ডিটারমিন করব? এই যে দেখ দুটো ডায়াগ্রাম আমাদের এখানে ড্র করা রয়েছে। প্রথম কথা মনে রাখবি, যদি জিজ্ঞাসা করে হাউ ডাজ এ কারেন্ট ক্যারিং লুপ
or how does a current carrying coil behave, তখন আমার আনসার কি হবে, a current carrying loop or a current carrying coil behaves like a magnetic dipole. That means it behaves like a very small bar magnet. এবার দুটো পোল আমি কি করে পাবো, আমরা যদি একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্টকে অবজার্ভ করি, এ কয়েল হ্যাজ টু ফেসেস, একটা কয়েলের দুটো ফেস থাকে। আমরা যদি একটা কয়েলকে সামনে থেকে দেখি, তাহলে যে কয়েলের ফেসটা আমরা দেখব দ্যাট ইজ দ্য ফ্রন্ট ফেস অফ দ্য কয়েল। অপোজিট সাইড থেকে যদি কেউ অবজার্ভ করে, দ্যাট উইল বি দ্য ব্যাক ফেস অফ দ্য কয়েল। নাও when the current is flowing through that coil, the flow of current will appear in completely two opposite directions. Those two observers which are observing the same coil from two opposite directions, মানে একটা কয়েলের মধ্যে দিয়ে সেম কারেন্ট একটা পার্টিকুলার ডাইরেকশনে ফ্লো করছে, কিন্তু দুজন অবজারভার দুজন অপোজিট সাইড থেকে কয়েলকে অবজার্ভ করে বলে একজন অবজারভার যে ডাইরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেখবে, অপোজিট সাইডের অবজারভার তার ঠিক অপোজিট ডাইরেকশনে কারেন্টকে ফ্লো করতে দেখবে। এখানে ডাইরেকশন মানে কি, আইদার তারা অবজার্ভ করবে কারেন্ট ইজ ফ্লোয়িং অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন অর কারেন্ট ইজ ফ্লোয়িং ক্লকওয়াইজ ডাইরেকশন। এরকম কখনো হবে না কয়েলটা মিডলে রয়েছে, একজন অবজারভার ফ্রন্ট সাইড থেকে অবজার্ভ করছে আর আরেকজন অবজারভার ব্যাক থেকে অবজার্ভ করছে, দুজনেই সেম অ্যান্টি ক্লকওয়াইজ বা সেম ক্লকওয়াইজ কারেন্টকে কখনো অবজার্ভ করবে না। যদি ফ্রন্টের অবজারভার অবজার্ভ করে দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, তাহলে ব্যাক থেকে যে অবজারভার বা ফ্রম দ্য ব্যাক সাইড যে অবজারভার অবজার্ভ করছে, সে কিন্তু অবজার্ভ করবে দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন ক্লকওয়াইজ ডাইরেকশন। যে ফেসে কারেন্ট অ্যাপিয়ার করবে টু ফ্লো ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, দ্যাট ফেস অ্যাক্টস অ্যাজ এ ম্যাগনেটিক নর্থ পোল। ফার্স্টে ফিগার এটা দেখ, ফিগার এতে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। সেই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করার জন্য দেখ ক্যাপিটাল এন লেটারটা লেখা হয়েছে, যেখানে এন এর এই সাইডের আর্মটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দেওয়া হয়েছে আর এই সাইডের আর্মটাকে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো দেওয়া হয়েছে। যেটাকে তুই যদি কন্টিনিউ করিস তাহলে দেখতে পাবি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে কারেন্টটা ফ্লো করছে। এটা যে কোনো সাইড থেকে যে অবজারভার অবজার্ভ করবে, এরম নয় যে এটা সবসময় ফ্রন্ট থেকে দেখলেই দেখা যাবে। হতেই পারে ব্যাক থেকে যে অবজারভার অবজার্ভ করছে সে দেখছে দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ইনসাইড দ্য কয়েল। তাহলে যে ফেসে কারেন্ট অ্যাপিয়ার করবে টু ফ্লো ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, that phase will act like a magnetic north pole. Similarly, একজন যেটা নর্থে দেখলো বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অবজার্ভ করলো, অপোজিট সাইডের অবজারভার তখন কি নোট করবে বা কি অবজার্ভ করবে, কারেন্ট ইজ ফ্লোয়িং ইন ক্লকওয়াইজ ডাইরেকশন। যে ফেসে বা যে ফেস অফ দ্য কয়েলে কারেন্ট অ্যাপিয়ার করবে টু ফ্লো ইন ক্লকওয়াইজ ডাইরেকশন, that face of the coil will behave like a magnetic south pole. এবার সেকেন্ড ফিগারটা দেখ, সেকেন্ড ফিগারের মধ্যে কারেন্টটা ক্লকওয়াইজ রোটেশনে আছে, এস লেটারটা দেওয়া হয়েছে, এস এর এই ওপেন সাইডে অ্যারো, এস এর এই ওপেন সাইডে অ্যারো, এই দুটো অ্যারোকে যদি কন্টিনিউ করিস দেন ইউ উইল ফাইন্ড এ ক্লকওয়াইজ রোটেশন। তাহলে এখন থেকে কি মনে রাখবি, এখন থেকে মনে রাখতে হবে এই পার্টটা, যে the face of the coil in which the current appears to flow anti-clockwise will behave like magnetic north pole, or the face of the coil in which the current will appear to flow clockwise, that face will behave like a
ম্যাগনেটিক সাউথ পোল। তাহলে একটা কয়েলের দুটো ফেসে, একটা ফেস নর্থ একটা ফেস সাউথ, তাহলে সেই কয়েলে একটা কমপ্লিট ম্যাগনেট ক্রিয়েটেড হচ্ছে, যেখানে কয়েলটা বা কারেন্ট ক্যারিং লুপটা বিহেভ করছে লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। এটাই হচ্ছে কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল ইন এ কারেন্ট ক্যারিং লুপ অর ইন এ কারেন্ট ক্যারিং কয়েল। এই ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল আমরা ক্যালকুলেট করতে পারি। যদি আমরা এই কয়েলের ম্যাগনেটিক ডাইপোল কত ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের তিনটে প্যারামিটার লাগবে। প্যারামিটার নাম্বার 1, নাম্বার অফ টার্নস ইন দ্য লুপ, মানে ওই লুপের মধ্যে কতগুলো টার্ন আছে। নাম্বার 2, কি স্ট্রেংথের কারেন্ট ফ্লো করছে থ্রু দ্য কয়েল, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য কারেন্ট ক্যাপিটাল আই। অ্যান্ড নাম্বার 3, এরিয়া অফ দ্যাট লুপ। যদি সার্কুলার হয় তাহলে সার্কেল, একটা যদি আর রেডিয়াসের সার্কেল হয় তাহলে তার এরিয়া অফ ক্রস সেকশন হবে পাই আর স্কোয়ার। যদি সেটা সার্কেল না হয়ে রেক্ট্যাঙ্গেল হয় তখন লেন্থ ইনটু ব্রেডথ করতে হবে। যেরকম আমাকে জিওমেট্রিক্যাল শেপ অফ দ্য অবজেক্ট দেবে বা শেপ অফ দ্য লুপ অর শেপ অফ দ্য কয়েল দেবে, আমাকে সেরমভাবে ক্যালকুলেট করে নিতে হবে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্যাট লুপ। এই তিনটে প্যারামিটারকে যদি আমি মাল্টিপ্লাই করি, দেন উই উইল গেট দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ কারেন্ট লুপ অর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ কারেন্ট কয়েল, যেটার ভ্যালুটা হচ্ছে এন ইন্টু আই ইন্টু এ। এরও ক্যালকুলেশন আছে, হয়তো এই ক্যালকুলেশন তোদেরকে FEEE-তে হয়তো করতে হয়েছে, আমি শিওর নই, কিন্তু আমাদের এখানে জাস্ট একটা কয়েল, কারেন্ট কয়েল বা কারেন্ট লুপ কিভাবে ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে, আমাদের শুধু সেই কনসেপ্টটা জানতে হবে। তাহলে কি মনে রাখবি, আমি ব্রিফ করে দিচ্ছি আরেকবার। কয়েল একটা কারেন্ট লুপ, আমাকে অবজার্ভ করতে হবে ওই লুপের দুটো ফেসকে, দুটো অপোজিট সাইড থেকে। যে ফেসে কারেন্ট অ্যাপিয়ার করবে টু ফ্লো অ্যান্টি ক্লকওয়াইজ, সেই ফেস অফ দ্য লুপ হবে নর্থ পোল। আর যে ফেসে কারেন্ট অ্যাপিয়ার করবে টু ফ্লো ক্লকওয়াইজ, সেই ফেসে আমাদের ক্রিয়েটেড হবে ম্যাগনেটিক সাউথ পোল। তাহলে একটা ফেস নর্থ, একটা ফেস ম্যাগনেটিক সাউথ, তাহলে ডাইপোল ক্রিয়েটেড হলো। সেই ডাইপোলের মতন কারেন্ট লুপটা বিহেভ করছে। আর ডাইপোল ইজ অলওয়েজ ক্যারেক্টারাইজড বাই এ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ইজ নোন অ্যাজ ডাইপোল মোমেন্ট। সেটা ইলেকট্রিক ডাইপোলের কেসে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হয়, ম্যাগনেটিক ডাইপোলের কেসে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হয়। সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ফর এ কারেন্ট লুপ ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস ইন দ্য লুপ multiplied by the current flowing in the loop multiplied by the area of the loop. এই কনসেপ্ট অফ ম্যাগনেটিক ডাইপোল সবার ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এইবারে আমরা এটা আমাদের এই ইউনিট 5-এর ফার্স্ট 50% কমপ্লিট হয়ে গেল, যেটা হচ্ছে চ্যাপ্টার 1 ইউনিট 5-এর ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট। এবার এর সেকেন্ড পার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্টে আমরা কি দেখেছি? কারেন্ট উইল ফ্লো থ্রু এ কন্ডাক্টর অ্যান্ড এ ম্যাগনেটিক ফিল্ড উইল বি ক্রিয়েটেড অ্যালং দ্য কন্ডাক্টর অর ইন দ্য ভিসিনিটি অফ দ্য কন্ডাক্টর। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে এর রিভার্স কন্ডিশনটা নিয়ে আমরা ডিল করব। যেই মোমেন্টে ওরস্টেডের এক্সপেরিমেন্ট ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্টকে এস্টাবলিশ করলো, অলমোস্ট ইমিডিয়েটলি দ্য কোয়েশ্চেন দ্যাট অ্যারাইজেস ইন দ্য মাইন্ডস অফ অল দ্য ফিজিসিস্ট, সেটা হচ্ছে ইফ কারেন্ট ক্যান প্রডিউস ম্যাগনেটিক এফেক্ট, can a magnetic field induce a current? এই কোয়েশ্চেনটাকে ফাইন্ড আউট করতে গিয়েই তৈরি হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, যেখানে দুজন বিখ্যাত ফিজিসিস্ট বা সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট আছে। একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে আমাদের জোসেফ হেনরি,
আর আরেকজন সায়েন্টিস্ট যার আমরা একটু বাদে যেটা আমরা পড়বো সেটি হচ্ছেন মাইকেল ফ্যারাডে। এরা অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম, একজন আমেরিকাতে একজন ব্রিটেনে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিলেন, বাট দ্য আউটকাম অফ দোজ টু এক্সপেরিমেন্টস ওয়ার দ্য সেম। সেম আউটকাম পাওয়া গেল, দুজন অলমোস্ট সেম টাইমে দুটো ভাবে, দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচে এইটাকেই ফাইন্ড আউট করতে গেলেন যে ক্যান উই ড্র এ কারেন্ট ফ্রম এ ম্যাগনেটিক ফিল্ড। সেখানে মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্টটা ডিফারেন্ট ছিল, জোসেফ হেনরির এক্সপেরিমেন্টটা ডিফারেন্ট ছিল, কিন্তু আউটকাম সেম পাওয়া গেল এবং আলটিমেটলি দেখা গেল যে হ্যাঁ সত্যি সত্যি ম্যাগনেটিক ফিল্ড থেকে কারেন্টকে সার্কিটে ড্রাইভ করানো যায়। একটা কথা, কখনো কিন্তু বলবি না ম্যাগনেটিক ফিল্ড ক্যান ক্রিয়েট এ কারেন্ট, কারেন্ট ক্যানট বি ক্রিয়েটেড। কেন? তার কারণটা হচ্ছে কারেন্ট ইজ বেসিক্যালি ফ্লো অফ চার্জেস। যেখানে চার্জ কখনো ক্রিয়েট করা যায় না, এই ইউনিভার্সে যা চার্জ আছে দ্যাট ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট। যেরকম আমরা মাসকে ক্রিয়েট করতে পারি না, মাসকে ডিস্ট্রয় করতে পারি না, সিমিলারলি উই ক্যানট ক্রিয়েট চার্জ, উই ক্যানট ডিস্ট্রয় এ চার্জ। তাহলে এইটা সবসময় মাথায় রাখবি। ফ্রম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উই ক্যানট create current. Electric current cannot be created. Electric current can be induced. ইলেকট্রিক কারেন্টকে ড্রাইভ করানো যাবে, ইনডিউস করানো যাবে। কিভাবে যাবে যাচ্ছি আমি। তো এইটা করতে গেলে পরে আমাদের ছোট্ট একটা জিনিস পড়ে নিই, দ্যাট ইজ কনসেপ্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। আমি কলেজের ক্লাসে ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ানোর সময় ইলেকট্রিক ফ্লাক্স ডিসকাস করেছিলাম। সিমিলারলি ইন দিস কেস উই উইল গেট দ্য কনসেপ্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। দুটো সেম, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওখানে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ক্যাপিটাল ই ভেক্টর দিয়ে ডিনোট করেছিলাম, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ক্যাপিটাল বি ভেক্টর দিয়ে ডিনোট করব, বাট দ্য লজিক উইল রিমেন দ্য সেম। সবাই এই ডায়াগ্রামটা দেখ, এখানে একটা এরিয়া প্রোভাইড করা হয়েছে যার কোনো জিওমেট্রিক্যাল শেপ নেই। তাহলে এই এরিয়াটা হচ্ছে একটা আরবিট্রারি শেপেড এরিয়া। এই এরিয়ার মধ্যে এই এরিয়াটাকে প্লেস করা হয়েছে ইনসাইড এ ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ ক্যাপিটাল বি। আমাকে বলছে ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লোয়িং থ্রু দিস এরিয়া। তার জন্য আমরা ইলেকট্রিক ফ্লাক্স করার জন্য কি করেছিলাম, আমাদের লজিকটা কি ছিল, আমরা প্রথমে সারফেসের উপর একটা ইনফাইনাইটেসিমালি স্মল এলিমেন্টকে কনসিডার করব, সেই এলিমেন্টের মধ্যে দিয়ে আমরা ইনফাইনাইটেসিমালি ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করব, তারপর সেটাকে ইন্টিগ্রেট করব ওভার দ্য এন্টায়ার সারফেস। সেম লজিক এখানে। আমরা দেখ প্রথমে কি করছি, এই যে আরবিট্রারি শেপেড এরিয়াটা রয়েছে এর উপরে দেখ আমরা একটা ডার্ক স্পটকে প্যাচকে কনসিডার করেছি। দিস ডার্ক রিজিয়ান ইজ রিপ্রেজেন্টিং অ্যান ইনফাইনাইটেসিমালি স্মল এরিয়া, যেটাকে ডিএ দিয়ে ডিনোট করা হয়েছে। এবার এরিয়া, আমি ক্লাসে বলেছিলাম ইলেকট্রিক ফ্লাক্স পড়ানোর সময় যে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হোয়ার দ্য এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। অর্থাৎ এরিয়াটার যে প্লেন, এরিয়া ভেক্টর সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। তাহলে এই যে ডিএ যে আমরা এই ইনফাইনাইটেসিমালি স্মল এরিয়া নিয়েছি, এর করেসপন্ডিং এরিয়া ভেক্টরটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি থাকবে। এ দেখ এরিয়া ভেক্টরটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি রয়েছে। এইবার এই এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মধ্যে দেখ একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হয়েছে। আমরা যখন ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেট করেছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম, ডট প্রোডাক্ট বিটুইন ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। সিমিলারলি ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স উইল বি ডট প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর। তাহলে আমাদের এই ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দিস ইনফাইনাইটেসিমালি স্মল এরিয়া কি হবে,
আমরা ইলেকট্রিক ফ্লাক্সকে লিখেছিলাম ফাই সাফিক্স ক্যাপিটাল ই, ম্যাগনেটিক ফ্লাক্সকে লিখতে হবে ফাই সাফিক্স ক্যাপিটাল বি। যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইনফাইনাইটেসিমালি স্মল, খুব ছোট্ট একটা ভ্যালু, তখন আমরা সবসময় এই ডিফারেন্সিয়াল ডি অপারেটরটা ইউজ করি। সো ডি ফাই বি ইজ দ্য infinitesimally small magnetic flux which is passing through this infinitesimally small area dA। কিভাবে পাচ্ছি? এই বি ভেক্টর আর এরিয়া ভেক্টর ডি এর ডট প্রোডাক্ট। এবার দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ইকুয়েশন আমি ক্লাসে বলেছিলাম যে দুটো ভেক্টরের যা ম্যাগনিটিউড তাদেরকে মাল্টিপ্লাই করতে হবে এবং সেই ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে বাই কোসাইন অফ ইন্টারনাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে আমার এখানে ভেক্টর কি কি? ক্যাপিটাল বি আর ক্যাপিটাল ডিএ, সরি ক্যাপিটাল বি অ্যান্ড ডিএ ভেক্টর। তাহলে এদের ডট প্রোডাক্ট কি হবে? বি ভেক্টরের ম্যাগনিটিউড বি, ডিএ ভেক্টরের ম্যাগনিটিউড ডিএ মাল্টিপ্লাইড বাই কস অফ দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল থিটা। তাহলে ডি ফাই বি হয়ে গেল বি ইন্টু ডিএ ইন্টু কস থিটা। তাহলে যেই মোমেন্টে আমি ম্যাগনেটিক ফ্লাক্স পেয়ে গেলাম থ্রু দিস ইনফাইনাইটেসিমালি স্মল এরিয়া ডিএ, নাও if we want to calculate the total magnetic flux through the entire surface, what we will do? We will carry out a surface integral of this d phi b। আমি ক্লাসে এটাও বলেছিলাম যে সারফেস ইন্টিগ্রাল মানে যেখানে সাইমালটেনিয়াসলি দুটো ইন্টিগ্রেশনকে পারফর্ম করতে হচ্ছে, তার কারণ এরিয়া ইজ এ টু ডাইমেনশনাল কোয়ান্টিটি। তাহলে টু ডাইমেনশনাল কোয়ান্টিটির উপর যখন আমরা কোনো ইন্টিগ্রেশন পারফর্ম করব, উই নিড টু ইন্টিগ্রেট অ্যালং দ্য টু ডাইমেনশনস। সেই কারণের জন্য ইন্টিগ্রাল সাইনের নিচে এস লেটারটা লিখতে হবে, এটা ডিনোট করবে সারফেস ইন্টিগ্রাল। তাহলে সারফেস ইন্টিগ্রাল অফ বি ডট ডিএ যদি আমি ক্যারি আউট করি, দেন উই উইল গেট দ্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এন্টায়ার সারফেস এ। এবারে এরিয়া যেরকম শেপেড হবে, ম্যাগনেটিক ফিল্ড যেরকম শেপ যেরকম আমাকে এক্সপ্রেশন দেবে, তার উপর ডিপেন্ড করে আমাদের এই ইন্টিগ্রেশনগুলো ক্যারি আউট করতে হয়, যেটা তোদের এখানে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। তাহলে ইন জেনারেল আমাকে যদি লিখতে বলে, আমাকে যদি এরকম কোয়েশ্চেন দেয় যে রাইট দ্য জেনারেল ফর্ম অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি এরিয়া, তখন আমি কি লিখব? জেনারেল ফর্ম হচ্ছে ক্যাপিটাল ফাই সাফিক্স বি ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর, বি ভেক্টর ডট এ ভেক্টর, সো বি ইন্টু এ ইন্টু কস থিটা। এইবার আমরা ঠিক যেরকম কন্ডিশনগুলো পেয়েছিলাম ইলেকট্রিক ফ্লাক্সের ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, সিমিলারলি ইন দিস কেস অলসো we will get the maximum magnetic flux and the minimum magnetic flux. দেখ, magnetic flux, electric flux both depends on cosine theta। তাহলে যে কন্ডিশনে cos will provide us the maximum value, for that particular condition we will get the maximum flux। সেটা applicable both for electric flux and magnetic flux। এবার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অ্যাট 90 ডিগ্রি, বাট কোসাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অ্যাট 0 ডিগ্রি। সো ইফ উই মেক থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মিনস দ্য টু ভেক্টরস বি ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর আর প্যারালাল টু ইচ আদার। এবার এরিয়া ভেক্টরটা কিভাবে থাকে বলেছি? এরিয়া ভেক্টর ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য এরিয়া। তাহলে বি ভেক্টর যদি হয় প্যারালাল টু দ্য এরিয়া ভেক্টর, তার মানে ম্যাগনেটিক ফিল্ড ইজ অলসো পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য কয়েল অর দ্য সারফেস এরিয়া। এই জন্য দেখ এইখানে লেখা রয়েছে ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস এরিয়া। If the magnetic field is perpendicular to the surface area, then and only then B vector and area vector will
বি প্যারালাল টু ইচ আদার। তাহলে বি আর এ যদি প্যারালাল হয় দেন দিস অ্যাঙ্গেল থিটা উইল বি ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে যেই মোমেন্টে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করবি, কস 0 হচ্ছে +1, তাহলে দেখ ফ্লাক্স হয়ে গেল ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লাক্স থ্রু দ্য গিভেন এরিয়া। এবার যখন থিটা হয়ে যাবে 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি মানে কি? থিটা 90 ডিগ্রি মানে বি ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর দে শুড বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে এরা হবে পরস্পর লম্ব। এবার এরিয়া ভেক্টরটা কিভাবে আছে? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সারফেস। তাহলে পরে এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডকে যদি পারপেন্ডিকুলার হতে হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্ট করতে হবে প্যারালাল টু দ্য সারফেস। সেই কারণের জন্য আমরা মনে রাখবো ম্যাগনেটিক ফিল্ড যখন প্যারালাল টু দ্য সারফেস এরিয়া অর প্যারালাল টু দ্য প্লেন, তখনই বি ভেক্টর অ্যান্ড এরিয়া ভেক্টর উইল বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। কেন বারবার করে আমি এটা বলছি, মনে রাখবি এরিয়া ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সারফেস। তাহলে যেখানে সারফেসের প্লেনের সাথে এরিয়া ভেক্টর পারপেন্ডিকুলার, তাহলে এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডকে পারপেন্ডিকুলার হতে হলে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্ট করতে হবে প্যারালাল টু দ্য সারফেস এরিয়া অর প্যারালাল টু দ্য প্লেন। তাহলে এই কন্ডিশনে থিটা হয়ে যাবে 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কস 90 হচ্ছে 0। তাহলে দেখ কোনো ফ্লাক্স ফ্লো করবে না থ্রু দ্য গিভেন সারফেস। তাহলে ফ্লাক্স কখন ফ্লো করবে না? হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ প্যারালাল টু দ্য সারফেস। আর কখন ম্যাক্সিমাম ফ্লাক্স ফ্লো করবে? হোয়েন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য সারফেস। এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমাদেরকে কি করতে হবে? ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড ইউনিটস অফ ম্যাগনেটিক ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফ্লাক্স. Magnetic flux is actually B into A into cos theta. Cos theta is a dimensionless quantity. So magnetic flux is actually can be find out by the dimensional formula of magnetic field and dimensional formula of surface area. আমরা ফার্স্ট অনলাইন ক্লাসে দেখেছিলাম ডাইমেনশনাল ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ এম L to the power 0, T to the power -2, A to the power -1. Dimensional formula of area is capital L square. So if we multiply L to the power 0 by L square, then it will be simply L square. So the dimensional formula of magnetic flux is M capital L square capital T to the power -2 capital A to the power -1 within the third bracket. This is the dimensional formula of magnetic flux. তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশনাল ফর্মুলাতে there was no power of L, but for magnetic flux the power of L is 2. এটা মনে রাখবি। এবার হচ্ছে ইউনিটস। There are two units of magnetic flux. One is the SI unit and the other one is the CGS electromagnetic unit. In SI unit, the short name of magnetic flux is Weber. এই ওয়েবারটা হচ্ছে শর্ট নেম। এই ওয়েবারটা কোথা থেকে? ওয়েবারকে আমরা ইন্ডিকেট করি বাই দিস সিম্বল ক্যাপিটাল ডাব্লু স্মল বি। নোটেশনটা খেয়াল রাখবি, ক্যাপিটাল ডাব্লু ক্যাপিটাল বি কিন্তু নয়, ক্যাপিটাল ডাব্লু স্মল বি। দিস ইজ দ্য নোটেশন অফ ওয়েবার। এই ওয়েবার ইজ অ্যাকচুয়ালি ইন এক্সপ্যান্ডেড ফর্ম ইজ টেসলা মিটার স্কোয়ার্ড, দ্যাট ইজ টেসলা মাল্টিপ্লাইড বাই মিটার স্কোয়ার্ড। কি করে পেলাম?
বি ইন্টু এ, বি এর এসআই ইউনিট টেসলা, অলরেডি আমরা জানি, এরিয়ার এসআই ইউনিট মিটার স্কোয়ার। সো টেসলা ইন্টু মিটার স্কোয়ার মিনস টেসলা মিটার স্কোয়ার, যেটাকে ইন শর্টে আমরা বলি হচ্ছে ওয়েবার। সো 1 ওয়েবার ইজ 1 টেসলা মিটার স্কোয়ার। ওয়েবার ইউনিটেই আসে। যদি কখনো দেখিস টেসলা মিটার স্কোয়ার বলেছে, ভয় পাবি না, দ্যাট ইজ নাথিং বাট ওয়েবার। নেক্সট হচ্ছে সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এর শর্ট নেম হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল হচ্ছে আরেকজন ফিজিসিস্টের নামে। তো ম্যাক্সওয়েল এটা শর্ট ভার্সান। অ্যাকচুয়াল কি হবে? সিজিএস ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ গাউস, যেটা আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে দেখেছি। আর এরিয়ার সিজিএস ইউনিট সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া, সো ইট ইজ গাউস সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমরা এক্সপ্রেস করব ক্যাপিটাল জি সেন্টিমিটার স্কোয়ার। এবারে যে রিলেশনটা এক্সামিনেশানে খুব দেয়, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ওয়েবার অ্যান্ড ম্যাক্সওয়েল, এরকম দিতে পারে। ডিরাইভ দ্য রিলেশন বিটুইন ওয়েবার অ্যান্ড ম্যাক্সওয়েল, এভাবে দিতে পারে। বা বলতে পারে ডিরাইভ দ্য রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, সেখানে ম্যাক্সওয়েল বা ওয়েবারের নেম দেবে না। যদি এরকম দেয় ডিরাইভ দ্য রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিটস অফ ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট মিনস উই হ্যাভ টু ডিরাইভ দ্য রিলেশন বিটুইন ওয়েবার অ্যান্ড ম্যাক্সওয়েল। এবারে কিভাবে ক্যালকুলেট করব দেখ। 1 ওয়েবার ইজ ইকুয়াল টু কি পাবো? 1 টেসলাকে 1 মিটার স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা 1 ওয়েবার পাবো। দেখ সেটাই লিখেছি, 1 ওয়েবার ইজ 1 টেসলা ইন্টু 1 মিটার স্কোয়ার। ফার্স্ট ক্লাসে আমরা বলেছি, অনলাইন ক্লাসে, 1 টেসলা ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার অফ 4 গাউস। সাবস্টিটিউট করলাম, 1 টেসলা ইজ 10 টু দি পাওয়ার অফ 4 গাউস। 1 মিটার স্কোয়ার, 1 মিটার ইজ 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। কেন? 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। সো 1 মিটার স্কোয়ার, হ্যাঁ কেউ কিছু জিজ্ঞাসা করবি? আচ্ছা, 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার কি হবে? 10 টু দি পাওয়ার, সরি এখানে একটা জিনিস ভুল লেখা রয়েছে, এটা চেঞ্জ করতে হবে। এক মিনিট, এটা আমি তোদেরকে জিনিসটা এইভাবে লিখে দিই, তোদের তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ব্র্যাকেট দেওয়া ছিল না। 1 মিটার 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, 1 মিটার স্কোয়ার মিনস 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটারের হোল স্কোয়ার। 10 টু দি পাওয়ার 2 এর হোল স্কোয়ার মানে কি? 10 টু দি পাওয়ার অফ 4। আর এখানে দেখ অলরেডি একটা 10 টু দি পাওয়ার অফ 4 আছে। 10 টু দি পাওয়ার অফ 4 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার অফ 4 ইজ 10 টু দি পাওয়ার অফ 8। এ দেখ 10 টু দি পাওয়ার অফ 8 এসে গেল। গাউস সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ গাউস সেন্টিমিটার স্কোয়ার? গাউস সেন্টিমিটার স্কোয়ার is nothing but Maxwell. And what is Tesla meter square? Tesla meter square is Weber. So 1 Weber is equal to 10 to the power of 8 Maxwell. এই রিলেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবারে আমি একটু আগে দুজন সায়েন্টিস্টের কথা বললাম, মাইকেল ফ্যারাডে অ্যান্ড জোসেফ হেনরি। দুজনে, আমরা এবার স্টার্ট করছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের পার্টটা। এরা দুজন অলমোস্ট অ্যাট দ্য সেম টাইম দুটো ডিফারেন্ট এক্সপেরিমেন্টকে পারফর্ম করেছিলেন ইউএস এবং ইউকেতে বসে। লেফট হ্যান্ড সাইডের যেটা দেখছিস, এই এক্সপেরিমেন্টটা পারফর্ম করেছিলেন মাইকেল ফ্যারাডে। আর সে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপেরিমেন্টটা দেখছিস, এটা পারফর্ম করেছিলেন জোসেফ হেনরি। মাইকেল ফ্যারাডে কি করেছিলেন? মাইকেল ফ্যারাডে একটা রেক্ট্যাঙ্গুলার, একটা স্পাইরাল শেপেড কয়েল কেক নিয়েছিলেন,
যেটাকে যে স্ট্রাকচারটার নাম হচ্ছে ইট ইজ সলিনয়েড। এটা একটা সলিনয়েডের মতন স্ট্রাকচার। তো এই যে সলিনয়েড বা স্ট্রাকচারটা স্পাইরাল স্ট্রাকচার, স্প্রিংয়ের মতো স্ট্রাকচার, এর সাথে তিনি কানেক্ট করেছিলেন এ গ্যালভানোমিটার। আমরা ফিজিক্স ল্যাবে দেখেছি গ্যালভানোমিটার ডিটেক্টস দ্য প্রেজেন্স অফ কারেন্ট ইনসাইড এনি সার্কিট অর ইনসাইড এ ব্রাঞ্চ। এবার মাইকেল ফ্যারাডে কি করেছিলেন, একটা বার ম্যাগনেটকে নিয়েছিলেন, তার যে কোনো একটা পোল, সাপোজ নর্থ পোল, তাকে মুভ করাচ্ছিলেন একবার টুয়ার্ডস দ্য কয়েল, আবার অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল। সো দ্য নর্থ পোল ওয়াজ মুভিং রিলেটিভ টু দ্য কয়েল। কিভাবে মুভ করছিল? আইদার দ্য নর্থ পোল ওয়াজ মুভিং টুয়ার্ডস দ্য কয়েল অর ইট ওয়াজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল। ইন বোথ দ্য কেসেস মাইকেল ফ্যারাডে কি অবজার্ভ করেছিলেন? দেয়ার ইজ এ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার whenever there is a relative motion between the bar magnet and the coil। যখনই বার ম্যাগনেট আর কয়েলের মধ্যে রিলেটিভ মোশন এক্সিস্ট করছে, সঙ্গে সঙ্গে গ্যালভানোমিটারে ডিফ্লেকশন দেখা যাচ্ছে। কিন্তু যেই মোমেন্টে উনি এই ম্যাগনেটকে মুভ করাচ্ছিলেন না উইথ রেসপেক্ট টু দ্য কয়েল, দ্য ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার ওয়াজ ইমিডিয়েটলি জিরো। তাহলে যখন দেয়ার ওয়াজ নো রিলেটিভ মোশন বিটুইন দ্য বার ম্যাগনেট অ্যান্ড দ্য কয়েল, দ্য গ্যালভানোমিটার ওয়াজ শোয়িং জিরো ডিফ্লেকশন অর নাল ডিফ্লেকশন। দ্যাট মিন্স দ্য এক্সিস্টেন্স অফ নো কারেন্ট ইন দ্য কয়েল। But whenever there is a relative motion between the magnet and the coil, relative motionটা কিভাবে হচ্ছে? Either the north pole of the magnet is moving towards the coil or it is moving away from the coil. Immediately the galvanometer started showing a deflection. যখনই রিলেটিভ মোশন দেখা যাচ্ছে তখনই গ্যালভানোমিটার ডিফ্লেকশন শো করছে। So the galvanometer is detecting some amount of current which is flowing through the coil. This was Michael Faraday's experiment. এবার চলে আয় রাইট হ্যান্ড সাইডের ফিগারে। This experiment was performed by জোসেফ হেনরি। জোসেফ হেনরি কি করলেন? জোসেফ হেনরি কোনো বার ম্যাগনেট নিলেন না, তিনি প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল নিয়ে কাজ করলেন। তোরা ট্রান্সফরমার পড়েছিস FEEE-তে, সেখানে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল কনসেপশনটা তোরা জানিস। এখানে দেখ দুটো স্পাইরাল স্ট্রাকচার নেওয়া হয়েছে, একটা হচ্ছে আউটার কয়েল আর একটা হচ্ছে ইনার কয়েল, যেখানে এই কারেন্ট ক্যারিং কয়েলকে আমরা প্লেস করতে পারি ইনসাইড দ্য লার্জ কারেন্ট ক্যারিং স্পাইরাল স্ট্রাকচার, বা এই স্পাইরাল স্ট্রাকচারের ভিতরে আমরা এটাকে প্লেস করতে পারি। জোসেফেন এটাকে প্লেস করলেন। এর সাথে দেখ একটা ব্যাটারি কানেক্টেড রয়েছে। কার সাথে ব্যাটারি কানেক্টেড রয়েছে? উইথ দ্য কয়েল হুইচ ইজ কানেক্টেড বা হুইচ ইজ প্লেসড ইনসাইড দ্যাট স্ট্রাকচার, স্পাইরাল স্ট্রাকচার। বাইরের যে স্পাইরাল স্ট্রাকচার তার ভিতরে যে কয়েলটা প্লেস করা হচ্ছে ব্যাটারিটা তার সাথে কানেক্টেড। আর আউটার কয়েলের সাথে কোনো ব্যাটারি কানেক্টেড নেই, আউটার কয়েলের সাথে কানেক্টেড রয়েছে গ্যালভানোমিটার। এবার দেখ এখানে একটা ট্যাপিং কি আছে। জোসেফ হেনরি যেই মোমেন্টে কিটাকে ট্যাপ করলেন তিনি কি অবজার্ভ করলেন? এ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। যেই মোমেন্টে ট্যাপ করা অবস্থা থেকে কিটাকে তিনি রিলিজ করলেন, ইমিডিয়েটলি হি ফাউন্ড এ ডিফ্লেকশন ইন দ্য গ্যালভানোমিটার। কিন্তু যখন তিনি কিটাকে ট্যাপ করে রেখেছিলেন, মানে যখন কিটাকে ট্যাপ করে রাখা হয়েছে ফর এ লং টাইম, দ্য গ্যালভানোমিটার ওয়াজ শোয়িং নো ডিফ্লেকশন। এবারে ট্যাপ করার টাইমে, মানে when he was tapping the key, if the direction of deflection was towards right, then while releasing the key he found that
দ্য ডাইরেকশন অফ ডিফ্লেকশন ইজ নাও টুয়ার্ডস লেফট। মানে কিটা ট্যাপ করার সময় যদি ডান দিকে ডিফ্লেকশন দেয় গ্যালভানোমিটার, কিটাকে রিলিজ করার সময় গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছিল বাঁ দিকে। তার মানে দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্যাট কয়েল হ্যাজ চেঞ্জড ইটস ডাইরেকশন, যেটা আমরা পিও বক্স এক্সপেরিমেন্টে ল্যাবে করেছিলাম। ডাইরেকশন অফ ডিফ্লেকশন গ্যালভানোমিটারে চেঞ্জ হচ্ছিল। মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্টে মাইকেল ফ্যারাডে কি অবজার্ভ করেছিলেন? ইফ হোয়েন দ্য নর্থ পোল ওয়াজ মুভিং টুয়ার্ডস দ্য কয়েল, in that case if the galvanometer deflection was towards right, then when the north pole was moving away from the coil, the direction of deflection was towards left. তার মানে নর্থ পোলটা যদি কয়েলের দিকে মুভ করার সময় গ্যালভানোমিটারের ডিফ্লেকশনের ডাইরেকশন থাকে টুয়ার্ডস রাইট, তাহলে যখন নর্থ পোলটা অ্যাওয়ে মুভ করবে তখন ডাইরেকশন অফ ডিফ্লেকশন হয়ে যাচ্ছিল টুয়ার্ডস লেফট। এবার এই যে দুটো এক্সপেরিমেন্ট হলো, এই দুটো এক্সপেরিমেন্ট দুটো ভাবে পারফর্মড হলো, বাট দ্য বেসিক লজিক ওয়াজ সেম। বেসিক লজিকটা কি? ইন বোথ দ্য কেসেস, কি কি কেসে কি পেলাম? ইন কেস ওয়ান the bar magnet was moving relative to the coil. In second experiment, the current was flowing through the coil. এবার যখন আমরা যখন একটা কোনো সুইচকে অন করি, the current takes some time to reach its maximum value. কারেন্ট কিন্তু ইনস্ট্যান্টলি ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করে না। কারেন্ট একটা মিনিমাম টাইম নেয় জিরো থেকে ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করতে। সিমিলারলি আমরা যখন সুইচ অফ করি তখন কারেন্টটা ম্যাক্সিমাম থেকে আবার জিরোতে ব্যাক করতে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম নেয়। তাহলে ডিউরিং দিস টাইম দেয়ার ওয়াজ চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইন বোথ দ্য কেসেস, ডিউ টু দ্য ইনক্রিজ অফ কারেন্ট অর ডিক্রিজ অফ কারেন্ট, অর ডিউ টু দ্য টুয়ার্ডস মুভমেন্ট অফ নর্থ পোল in with respect to the coil or away movement of north pole with respect to the coil, in both the cases there was a change of magnetic field. Magnetic field যদি চেঞ্জ করে, immediately the corresponding magnetic flux will change. ম্যাগনেটিক ফ্লাক্স যেই মোমেন্টে চেঞ্জ হবে, immediately a current will be induced in the coil. এখানে ফার্স্ট কেসে মাইকেল ফ্যারাডের এক্সপেরিমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাগনেটিক ফিল্ড ইজ চেঞ্জড or magnetic flux is changed because the bar magnet was moving with respect to the coil, either towards the coil or away from the coil. সেকেন্ড এক্সপেরিমেন্টে ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক ফ্লাক্স কেন চেঞ্জ হচ্ছে? বিকজ হোয়াইল ট্যাপিং দ্য কি, দ্য কারেন্ট ওয়াজ ইনক্রিজিং ফ্রম জিরো টু ম্যাক্সিমাম ভ্যালু। সিমিলারলি হোয়াইল রিলিজিং দ্য কি, the value of current or the magnitude of current was dropping from the maximum value to zero. So there was a change in current. Change in current produces a change in magnetic field. A change in magnetic field produces a change in magnetic flux. তাহলে both the cases আমরা কি দেখতে পাচ্ছি? There is a চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা আলটিমেটলি গ্যালভানোমিটারে কারেন্টের এক্সিস্টেন্সকে শো করছে। এইবার এই যে স্পাইরাল স্ট্রাকচারটা আমরা পেলাম, এই স্পাইরাল স্ট্রাকচারটার নাম হচ্ছে সলিনয়েড। এই সলিনয়েডের ভিতরে, এই সলিনয়েডের কয়েলের মধ্যে দিয়ে আমরা যদি কারেন্টকে ফ্লো করাই, then a magnetic field is created inside the solenoid. এই ম্যাগনেটিক ফিল্ডকে আমরা ক্যালকুলেট করতে পারি। আমাদের ক্যালকুলেশন দরকার নেই, আমাদের জাস্ট জানতে হবে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড
ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড। ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা হচ্ছে, দেখ, ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু মিউ জিরো স্মল এন ক্যাপিটাল আই। দিস মিউ জিরো, এটা আমরা অলরেডি জানি। এটা কি বলেছিলাম ফার্স্ট ক্লাসে? দিস ইজ দ্য পারমিয়াবিলিটি অফ ভ্যাকিউম অর পারমিয়াবিলিটি অফ এয়ার, যেটাকে দেখ লেখা হয়েছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। স্মল এন is not the total number of turns in the solenoid. Small n is the number of turns per unit length of the solenoid. সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ সলিনয়েডের টোটাল নাম্বার অফ টার্নসের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে অন দ্য নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য সলিনয়েড। যেখানে কিভাবে আমরা ক্যালকুলেট করি, আমরা টোটাল নাম্বার অফ টার্নসকে অলওয়েজ রিপ্রেজেন্ট করি বাই দ্য লেটার ক্যাপিটাল এন, অ্যান্ড নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইজ ক্যালকুলেটেড বা ইজ এক্সপ্রেসড বাই স্মল লেটার এন, যেখানে স্মল লেটার এন হবে টোটাল নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন ডিভাইডেড বাই লেন্থ অফ দ্য সলিনয়েড। ধরা যাক সলিনয়েডের লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার, নাম্বার অফ টার্নস হচ্ছে 100, তাহলে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হবে 100। এবার ধর তোকে আরেকটা সলিনয়েড দেওয়া হয়েছে, হোয়ার দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড ইজ 2 সেন্টিমিটার, নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ড সলিনয়েড ইজ 200। তাহলে 200কে যদি 2 দিয়ে ডিভাইড করিস তাহলে কত পাবি? 100। তাহলে ইন দ্য সেকেন্ড সলিনয়েড নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইজ এগেন 100। সলিনয়েডের টোটাল নাম্বার অফ টার্নস ডাজ নট ম্যাটার, সলিনয়েডে যেটা লাগে সেটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ অফ দ্য সলিনয়েড। আর কি লাগে? কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দ্য সলিনয়েড। তাহলে মিউ জিরো পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস small n, number of turns per unit length of the solenoid, and capital I is the current flowing through the solenoid. এই এক্সপ্রেশনটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা পরীক্ষাতে লিখতে দেয় যে রাইট দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ কারেন্ট ক্যারিং সলিনয়েড, তখন আমাদের এই এক্সপ্রেশনটা লিখতে হবে। তাহলে এই মাইকেল ফ্যারাডে আর জোসেফ হেনরির এক্সপেরিমেন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি দেখছি আমি কালকে একটা তোদের ক্লাস নিয়ে নেব ভাবছি। এবার এই যে এক্সপেরিমেন্টটা হলো, সেই এক্সপেরিমেন্টের থেকে এবার আমাদের লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা দেখতে হবে, যেটাকে বলা হয় ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তারপর লেন্জেস ল লাগবে, যেটা আমি দেখছি কালকে আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করতে যদি পারি আমি নিয়ে নেবো এরকম টাইম থেকে। এই পার্টটা আমরা কালকে স্টার্ট করব, লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আজকে এই অবধি থাকুক, আমি কালকে দেখছি, আমি চেষ্টা করছি কালকে আরেকটা ক্লাস নিয়ে নেবার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, কালকে আমি চেষ্টা করছি কালকে আরেকটা ক্লাসকে অ্যারেঞ্জ করার। ওকে, তাহলে আমি ক্লাসটা শেষ করছি এখানে। Okay, sir. Thank you, sir. ওকে।